এদিক থেকে চিৎকারটা এলো মনে হলো না, কিন্তু কিন্তু এত রাতে কোনো মহিলা জঙ্গলে কি করছে? নিশ্চয়ই কেউ জোর করে মেয়েটিকে এখানে টেনে এনেছে, জানে জঙ্গলটা ডেঞ্জারাস, আর এত রাতে এখানে তো কেউ আসবে না। না, এদিকে তো কোথাও কেউ নেই, আর কোনো চিৎকারও শোনা যাচ্ছে না। হঠাৎ করে সব সব কেমন চুপচাপ হয়ে গেল। রাশি! স্বপ্ন, শুধু একটা স্বপ্ন ছিল। রাশি কি মনটা তো ডাকছে কেন? রাশি আর মিলি তো ফিরে আসার কথা ছিল। এইখানে ওরা দিদিমণিকে নিয়ে গাড়ি থেকে নামায়। গাড়িটা সাইড করে দাও। এইখানে? হ্যাঁ এইখানে। তাহলে গাড়িটা গেল কোথায়? গাড়িটা তারপর ওই দিকে চলে গেল। এইদিকে? চলো দেখে। আরে দাঁড়ান দিদিমণি, ওদিকে না, ওরা দিদিমণিকে নিয়ে এইদিকে ওই ছোট বাবুর লোকজন মিলে দিদিমণিকে নিয়ে এদিকে চলে গেল। এইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি ঠিক বলছো, এদিকেই গেছে? একদম একদম এদিকে, ঠিক দেখেছি আমি। আচ্ছা, ওনার এত বড় বিপদ দেখো তুমি কিছু করতে পারলে না? আসলে দিদিমণি আমি অত লোকজন দেখে ভয় পেয়ে গেছিলাম বড় দিদিমণি। চিৎকার চেঁচামেচি করে লোক তো জড়ো করতে পারতে। এই জঙ্গলে আমি কোথায় কাকে খুঁজে পাবো দিদিমণি? ওই জন্য তো আমি আপনাদের ডাকতে গেছিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো তো গিয়ে দেখি। সব শেষ হয়ে গেল। আমি জেনে শুনেও হাত পা বাঁধা হয়ে রইলাম, মেয়েটার জন্য কিচ্ছু করতে পারলাম না। কিন্তু রাশিদে সবসময় বলতো যে শেষ মুহূর্ত অবধি হার মানতে নেই। তবে কি একবার শেষ চেষ্টা করা যায় না?
সব নিয়ম তো হয়ে চলেছে, কি করে আটকাবো আমি? কি করব? আমি আমি নিজেও তো অসহায়। দাদা, শেষ করে ফেলেছি দাদা। ভালো, খুব ভালো, একেবারে যোগ্য ভাইয়ের মতো কাজ হয়েছে, খুব ভালো। সবই তো তোমার আশীর্বাদ দাদা। গুরুমার আশীর্বাদ, গুরুমার। উনি এতক্ষণ কোথায় ছিলেন? সত্যি এটা তো খেয়াল করিনি। ওনার আদরের ভাইপোর বিয়ে আর উনি বাড়িতেই ছিলেন না। কি এমন কাজ ছিল যা অর্জুনের বিয়ের থেকেও জরুরি? নিজের দোষে দিদিমণি আজ বেঘরে প্রাণটা দিলেন। অনেকবার সাবধান করেছিলাম, শোনেননি। এই জগদীশ কর্মকারের পথের কাটা হওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে সেটা ভাবতেই পারিনি। দাদা, তুমি এখন নিশ্চিন্তে থাকতে পারো, কারণ তোমার পথের কাটাকে আমি শেষ করে দিয়েছি। আবার কার সর্বনাশ করার কথা বলছে ওরা? আমি জানি পাপা তোমায় আনতে গেছে। তুমি একটু তাড়াতাড়ি আসো না, প্লিজ আসো না। তোমার জন্য আমরা সবাই বসে আছি, আসো না, আসো না। দেখো রাত হয়েছে, চলো শোবে চলো। না, পাপা কখন আসবে? পাপা চলে আসবে পিকু, বললাম তো, চলো শোবে। আচ্ছা দেখো, পাপা আসলে আমি পাপাকে ভীষণ বকবো। না, পাপা যদি দিদিভাই কানে তাহলে বকবে না। আচ্ছা ঠিক আছে, বকবো না। তুমি এখন চলো, চলো আমরা গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়ি। ঘুম থেকে উঠলেই দেখবে ব্যাস পাপা এসে গেছে। কেমন? চলো, লক্ষ্মী সোনা ছেলে না পিকু আমার? না, পাপা আমি বলেছিল তো আমার দিদিভাই স্টোরি শোনাবে, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, পাপা এলে তোমাকে দিদি ভাই স্টোরি শোনাবে, আর আমি এখন তোমাকে সেই পরি স্টোরিটা শোনাবো। কেমন? কোন পরি স্টোরি বলো তো? টিঙ্কার। সে মনে আছে রাজপ্রাসাদে পরি গেছিল, সেই পরিটা গিয়ে বন্দি হয়ে গেল কতগুলো দুষ্টু রাক্ষস মিলে, মনে আছে? তারপরটাতে চেঞ্জ করে আমরা রাত হয়ে গেছে, মা খেয়ে নাও। তারপর কি হলো আমরা তো গিয়ে গল্প করব, সবটা তোমাকে বলছি, চলো। উজ্জ্বল কি তাহলে আমাকে না জানিয়ে সত্যি সত্যি অপরাজিতাকে খুঁজতে গেছে? কোথাও তো দেখতে পাচ্ছি না।
সব জায়গা তো দেখলাম বড় দিদিমণি, তাহলে সেটাই তো ভাবছি, ওরা রাশকে নিয়ে কোথায় যেতে পারে। আচ্ছা চলো তো এদিকটা গিয়ে একবার দেখি, চলো। এখানে তো কেউ নেই। ওনারা তো সকালবেলায় কলকাতা বেরিয়ে গেলেন, কিন্তু তাহলে কি ওনাকে রাস্তা বর্তিমণি? এখন বর্তিমণি ফোন করছে কেন? হ্যাঁ বলুন। হ্যালো, নাও এবার সিঁদুর দান করো। অর্জুন, এটা ওর সিঁথিতে পরিয়ে দে। উলে দাও, উলে দাও, উলে দাও। পড়া অর্জুন, পড়া। না, সব কিছু শেষ হওয়ার আগে আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। এত বড় সর্বনাশ তুমি করো না, এই বিয়েটা হতে দিও না তুমি। তোমার দুটি পায়ে পড়ি দিদি। ওরে, তোর পেটে পেটে এত ছিল? আমার ছেলে তোর কি ক্ষতি করেছে যে আমার ছেলের জীবন নষ্ট করার জন্য তুই উঠে পড়ে লেগেছিস? এই বিয়েটা হলেই ওদের জীবনটা শেষ হয়ে যাবে দিদি। ওরা কেউ ভালো থাকবে না, ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। দিদি তুমি বুঝতে পারছো না, দেশে আইন কানুন তো এমনি এমনি তৈরি হয়নি, আর এগুলোর পেছনে একটা কারণ আছে। এই সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে দিদি। এখন ওদের শরীর মন তৈরি হওয়ার সময়। এই সব কিছু এভাবে ভেঙে দিও না, আমি তোমার সামনে হাত জোড় করছি। তুই তো বড্ড কথা বেড়েছে। সবার সামনে তুই আমার মুখে মুখে চোপা করছিস। সামনে তোর ভাসুর ঠাকুর বসে আছে, তোর বর আছে। হ্যাঁ রে, তোর কি মরণ পাখা বাজালো নাকি রে? দাদা, 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 আপনার তো অনেক পয়সা, অনেক প্রভাব প্রতিপত্তি। আমরা কি অন্য কোনোভাবে অর্জুনকে সুস্থ করে তুলতে পারি না? দাদা, দরকার হলে আমরা অনেক বড় ডাক্তার দেখাবো, ওকে বিদেশে নিয়ে যাবো। আপনার তো সেই ক্ষমতা আছে দাদা। জগদীশ কর্মকার কি করবে না করবে সে ব্যাপারে কি সে একটা বাড়ির মেয়ে ছেলের কাছ থেকে মতামত নেবে? এত বড় স্পর্ধা তোর? তুই আমার দাদার মুখের উপর কথা বলিস? আমি তো শুধু এটুকু বলতে চাইছি যে অন্ধবিশ্বাসের বসে দুটো জীবন শেষ হয়ে যেতে পারে না। কি বললি তুই? আবার বল। আপনি দয়া করে একটু শান্ত হন, একটু শান্ত হন।
দেখলি তুই গুরুমাকে পর্যন্ত চটিয়ে দিলি। এখন যদি উনি রেগে গিয়ে আমাদের অভিশাপ দেয় তাহলে আমরা গোষ্ঠী শুদ্ধ পথে বসবো। হে ভগবান, তুই আমাদের কোন জন্মের পাপ যে আমাদের ঘরে এসে বসেছিলি? জগদীশ, ওকে জিজ্ঞেস কর আমাকে এত বড় অপমান করার সাহস ওকে কে দিল? আমায় আপনি ক্ষমা করে দিন, আমি আপনাকে অপমান করতে চাইনি। আমার কোনো কথায় যদি আপনার খারাপ লেগে থাকেন তাহলে আপনি আমাকে। আর একটাও কথা না। দাঁড়া অজিত, ওকে বলতে দে। আমিও দেখবো এই মেয়ে কতদূর যেতে পারে। আমার বিধানের ওপর তুই কথা বলিস? এত বড় তোর সাহস! শাস্তি তোকে পেতেই হবে। আমাকে আপনি শাস্তি দিন, কিন্তু ওইটুকু বাচ্চাকে আপনারা সবাই মিলে শাস্তি দেবেন না। ওকে আপনারা ছেড়ে দিন। অনেক নাটক করেছো, এবার তোমার নাটকের সেই চিন্তা আমি করব। চলো ওঠো, চল ভিতরে চল। তোর একদিন কি আমার একদিন। আয়, আয়, আয় ভিতরে আয়। গুরুমা, গুরুমা আপনি ওর কথা কিচ্ছু মনে করবেন না। ও আমার ছেলের ভালো চায় না। ও প্রথম দিন থেকে চাইছিল বিয়েটা কি করে আটকানো যায়। এবার দেখুন না ঠাকুরপুর কি হাল করে। আর কোনো দিন ও লোকের সামনে মুখ করবে না, কোনো দিন না। গুরুমা, নাটক তোকে সারা জীবনের মতো বুঝিয়ে দেবো। আমাকে মেরে ফেলুন আপনারা, কিন্তু এই বিয়েটা আমার। ছাড়ুন না, এটা এটা পাপ, এটা অন্যায়। আপনাদের ঈশ্বর কোনোদিনও ক্ষমা করবে না। আমি তোকে দেখাচ্ছি, চল ছাড়ুন, ভিতরে আয়। বিয়ে আমার। মা, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, এই বিয়েতে আর কেউ কোনো বাধা দেবে না। আমি আপনাকে বলছি, দয়া করে আপনি শুনবেন। আসুন আসুন, রোহিত মশাই আপনি বন্ধ করুন। আসুন মা, কি নি